পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবার গরম করে তুলেছে। বৃহস্পতিবার দেয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনা শাসনের ইঙ্গিত দিলেন, তেমনি ১/১১ ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন। এর জবাবে রুমিন ফারহানা বলেন, সরকারে থেকে যদি কেউ রাজনৈতিক দল করে এবং সরকার এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করে তাহলে এখানে কিছু কথা থাকবে। মূলত এই কথাগুলোই বলেছেন। শেয়ার করতে চাচ্ছি। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা 111 সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস, গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সম্প্রতি অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি ও বাংলাদেশ ভারতের মানচিত্র নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন, তারপর ভিডিওর এই অংশটা শোনেন। মাথা গরম করা যাবে না, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার কথাই বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না, ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা কিংবা সমন্বয় কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না, সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের প্রেতাত্মারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সম্প্রতি অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি ও বাংলাদেশ ভারতের মানচিত্র নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। হঠাৎ কেন মানচিত্র নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। Single person regime which commanded everything, and that's what made all the people and the students furious, and spontaneously they responded to the situation. ক্ষমতায় বসে টানা 15 বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। এই সময়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি এবং অর্থ পাচারের শক্ত অভিযোগ রয়েছে, যা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। Millions of people were put in jail, and I was one of them, waiting to be in jail. এছাড়া গত ডিসেম্বরে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে এখনো ঢাকার অনুরোধে সাড়া দেয়নি মোদী সরকার। এর ফলে দুই দেশের তিক্ততা বেড়েছে আরো কয়েক গুণ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সীমাহীন দুর্নীতি নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, কেউই শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন তুলেনি, যা ভালো বিশ্ব ব্যবস্থার লক্ষণ নয়। এমনটা হওয়ার জন্য পুরো বিশ্বই দায়ী। তাই শেখ হাসিনা গোটা বিশ্বের জন্যই একটি ভালো শিক্ষা। $16 billion per year over 15 years. Per year, $16 billion will shifted away by over-invoicing, under-invoicing. Everything collapsed. So one fresh decision we took on every single item will
create a commission, reform commission. So you have a reform commission for constitution. They say we don't need that old constitution. We build a new constitution. নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT500W, Committed for Better Still। 23 জানুয়ারি সুইজারল্যান্ডে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এই সময় ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি। বাংলাদেশ ভারতের মানচিত্র নিয়ে এই উপদেষ্টা জানান, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে অনেক কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকা যায় না, কেননা বাংলাদেশের স্থল সীমান্ত প্রায় পুরোটাই ভারতের সঙ্গে সংযুক্ত। What happened to the most powerful government of 16 years? Couldn't stand for a few minutes when these young people just got together. They didn't have a political philosophy. You'll be asking, are they leftist? Are they Islamist? Are they terrorist? It doesn't come into any category. You don't have a category for them. You see everybody there. এই নোবেলজয়ী বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা প্রচার করতেন তার পুরোটাই ছিল মিথ্যা, তবে তিনি এর ব্যাখ্যা দেননি। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে ডক্টর ইউনূস জানান, ব্যক্তিগতভাবে তিনি প্রবৃদ্ধির হার দ্বারা খুব বেশি প্রভাবিত নন, তবে সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান দ্বারা প্রভাবিত। তাই তিনি এমন একটি অর্থনীতির কথা চিন্তা করেন যেখানে সম্পদকে পুঞ্জীবিত করার ধারণা এড়িয়ে চলা হয়। I said, this generation is a generation of entrepreneurs. They create their own world. They run. Even a housewife in Bangladesh didn't have much education. Now run businesses out of her home. She doesn't have much education, but her food is so good. So what she does, she takes orders from people. Chooses which one order she take to prepare food for her friends or friends of other families and deliver it and make money. She has 4 children of her own. That's it. It's just a family. Go to remote village, somebody is selling saris on the Facebook. শেখ ফরিদ, ATN নিউজ। Nobody, she doesn't know that this kind of business. মিস্টার নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিকে আবার গরম করে তুলেছে। বৃহস্পতিবার দেয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনা শাসনের ইঙ্গিত দিলেন, তেমনি 1/11 ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জের ধরে নাহিদ ইসলাম আবার বাংলাদেশে 1/11 ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন। অন্যদিকে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ। হঠাৎ সেনা শাসনের কথা কেন বললেন তিনি? তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজ পাতায়। সেনা শাসন বিষয়টি আলোচিত হচ্ছে নাহিদ ইসলামের পোস্টের কয়েকটি লাইনের কারণে। তিনি লিখেছেন, আমরা 3 আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। হাসিনা সরকার পতনের 5 মাস পরে এসে পুরনো কথা বলতে গিয়েছে সবাইকে সেনা শাসনে তাদের নারাজির বিষয়টি মনে করিয়ে দেবার কারণ কি? তাহলে কি সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে? নাহিদ ইসলামের এই পোস্টে এমন প্রশ্ন এখন সচেতন থেকে সাধারণ মনেও উঠে মারছে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য নিশ্চিত করছে যে দলটির সাথে সমন্বয়কদের দূরত্ব ক্রমশ বাড়ছে। নাহিদ ইসলামের দীর্ঘ পোস্টটি পড়লে যে কেউ অনুমান করতে পারবে এখনো মনে হচ্ছে না বিএনপির সাথে সমন্বয়কদের আর সমন্বয়ক থেকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া আসিফ ও নাহিদের। সেনা শাসন বা জরুরি অবস্থার বিষয়টি ছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে যে দীর্ঘ কথা লিখেছেন তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যায়। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের মন্তব্যে সামনে আরেকটা 1/1 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ও গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে।
আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি, কিন্তু অভ্যুত্থানের পরেই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনে নির্বাচনের পর। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেখানে ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না, এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পক্ষে লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি, এত হত্যা ও অপরাধের পরে। হাই, এই জাতীয় ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। বিএনপি দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এই পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বলে উল্লেখ করেছেন তিনি। নাহিদের এই স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবার আলোচিত এই ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। গেল বুধবার বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার যদি নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এরপর বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি লেখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এর জবাবে রুমিন ফারহানা বলেন, সরকারের থেকে যদি কেউ রাজনৈতিক দল করে এবং সরকার এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করে তাহলে এখানে কিছু কথা থাকবে। মূলত এই কথাগুলোই বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার না হলেও এই সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে বলে মনে করেন উপদেষ্টা নাহিদ। এ বিষয়ে পোস্টে তিনি উল্লেখ করেছেন, সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। এই ইস্যুতে ব্যারিস্টার রুমিন বলেন, বিগত ১৫ বছর বিএনপি সংশ্লিষ্টতার কারণে বছরের পর বছর অনেকের প্রমোশন আটকে ছিল। এখন নতুন প্রেক্ষাপট, নতুন পরিবর্তন। যে পরিবর্তন শুরু হয়েছিল ১৬-১৭ বছর আগে এবং এই পরিবর্তন ঘটাতে গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে অনেক মূল্য দিতে হয়েছে, সেটা জেলে গিয়ে, গুম হয়ে কিংবা ক্রসফায়ার সহ বিভিন্নভাবে। তিনি দাবি করেন সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপি এবং বিএনপির যারা কর্মী সমর্থক। ব্যারিস্টার রুমিন আরো বলেন, যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে না, আর যদি এরা কোনো ধরনের অন্যায্য সুবিধা নেয় তাহলে বর্তমান সরকারকে এর দায় নিতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা। বিএনপির নেতাকর্মীরা যারা আছেন হাতের কাছে ঠান্ডা পানি থাকলে আগে নেন, তারপর ভিডিওর এই অংশটা শুনেন। মাথা গরম করা যাবে না, হ্যাঁ, মাথা গরম করা যাবে না। চলুন শুনি, মানে পোলাপানের ডায়লগ কিরে ভাই। একদম ক্লিয়ার ভাবে বলতে চাই, আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। যতদিন এই বাংলায় সংস্কার হবে না ততদিন এই বাংলায় নির্বাচন হবে না। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। আপনারা এই যে সুযোগ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই
হাসিনা থাকলে শুধু আমরা থাকতো না, আপনারা ফুলের পা ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। এই শুনেছেন, যারা জামাতের সমর্থক মোটামুটি খুশি হয়েছে, আওয়ামী লীগের তারাও খুশি হয়েছে, বিএনপির সমর্থকরা চিন্তা করতেছে মানে এটা রিপ্লাই কিভাবে দেওয়া যায়। তবে আমি এই দুইজন যারা কথা বলেছেন, দেখেন তাদের কথাগুলা যেই ভয়েস টোন ইউজ করেছে, সেই ভয়েস টোনটা যারাই বিএনপির সমর্থক তাদেরই গায়ে আগুন লাগাই দেবে। নতুন একটা শব্দ আমরা দেখছি জিয়াবাদ। আমিও গত 5-6 বছর নিশ্চয়ই এটা কখনো শুনিনি, আপনারাও হয়তো বা শোনেননি। তারপর যে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা করা। এখন ছাত্র দলের নেতা কর্মীরা যদি এই ভাষায় কথা শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনারা যেই ভয়েস টোনটা ইউজ করছেন, তো এখানে একটু ধৈর্যশীলতা দরকার। কথা বলার মধ্যে দুইটা ইস্যু থাকে। একটা কথা হচ্ছে যে আপনি একটা কথা সাধারণভাবে বলা যায়, বাট উত্তেজিত অবস্থায় যখন বলে এটাকে প্রতিপক্ষ বা বিপরীত পক্ষের মানুষটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে নিয়ে যাওয়ার বিষয়টা যখন হয়, জিয়াউর রহমান কানেক্টেড কোনো একটা ইস্যু। এরপরে দ্বিতীয় যে বক্তা আরো গরম, যেভাবে আঙুল টাঙ্গুল ঢাইরা এই সমন্বয় কিনা জানি না, জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামের মধ্যে আমরা এই দুই বক্তার গতকালকে এই বক্তব্য শুনেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কেউ কেউ তাদেরকে হিরো বলতেছেন, আবার ছাত্রদলের কর্মীরা বলতেছেন আহো বাতিজা আহো, যেদিন মাঠে নামবো ওই দিন দেখবা ছাত্রদল কি জিনিস। তবে ছাত্রদলের যারা কেন্দ্রীয় লিডার আছেন খুবই ঠান্ডা মেজাজের আমার মনে হয়, মানে এত বড় একটা সংগঠনের নেতৃত্বে এরকম খুবই শান্ত ভাষায় কথা বলা মানুষ আমি কম দেখছি। কারণ এতদিন ছাত্রলীগ দেখে অভ্যস্ত, তো সাদ্দাম বা বাকি যারা নাজমুল সিদ্দিকী ভাই যারা ছিলেন, এক একটার গলার আওয়াজ বা কথার স্পিডে তো 2-4 জনের খুব স্ট্রোক করে ফেলতো, তাই না? তো সেইখানে ছাত্রদলের দায়িত্বে সর্বশেষ যারা কমিটিতে ছিলেন তাদের ভয়েস টোন আর আমাদের এই ছাত্রদের ভয়েস টোনে আকাশ পাতাল কিন্তু একটা ফারাক তৈরি হয়েছে। তবে এই দুইজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস একটু রং আছে। রং কোনটা? যে 17 বছর আপনারা খাটের তলায় লুকাইছিলেন, এতদিন কই ছিলেন? 17 বছর। আসলে বিষয়টা হচ্ছে 17 বছর বিএনপি খাটের তলায় ছিল না, বিএনপি রাজপথে ছিল। তবে ওই সময় যেই সময়টার কথা আমরা বলছি, ওই সময় আসলে রাজপথে থাকা বড় কঠিনই ছিল, এটা তো বাস্তবতা, তাই না? বিএনপি বরাবর এটাই বলছে যে আন্দোলনের নেতৃত্বকে হাইজ্যাক করা হচ্ছে একটা গোষ্ঠী। তারা মনে করছে 20 দিনে, এগুলো আমার কথা না কিন্তু বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কথা, যে 20 দিনে তারা সব করে ফেলছে, কেন আমরা কেউই না। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিয়াবাদ? জিয়াউর রহমানকে নিয়ে এরকম বক্তব্য দিলে বিএনপির গায়ের রক্ত মাথায় উঠবে। নেতারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন ছাত্রদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া, কিন্তু পোলাপেন মানুষ, স্পিড দেখছেন শরীরের, একটা মরলে একটাই মরে, বাকিগুলা ভাগে না। এই কিন্তু এই বেসের পোলাপেন এগুলা। তো এদের যে বক্তব্য, এদের যে আলটিমেটাম, এদের যে ভয়েস টোন, এটার সাথে যদি ছাত্রদল ধরেন আসলে এসে সামনাসামনি ফেস করে, কি মনে হয় ছাত্রদল টিকবে নাকি বৈষম্য বিরোধী পোলাপাইন টিকবে? আমরা চাই না তারা কখনো মুখোমুখি হোক, কিন্তু যেই প্রক্রিয়ায় যাচ্ছে, যেই প্রক্রিয়াটাতে হচ্ছে, খুব বেশি দিন লাগবে না। বিএনপি কিন্তু এমনি সারা বাংলাদেশে বহুত মোটামুটি গুন্ডামি টুন্ডামি অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে, এটাও বাস্তবতা। কিন্তু যারা কেন্দ্রীয় নেতা আপনি দেখবেন সবাই খুবই শান্তভাবে কথা বলেন, শান্তভাবে। তারেক রহমান সাহেব দেখেন মুখ থেকে টু শব্দ করে না, খুব সাবলীল সুন্দর গোছালু শান্ত ভাষায় ভাবিকে নিয়া, জাইমা ভাবিকে নিয়া, নাকি মেয়ে না স্ত্রী, সম্ভবত স্ত্রী, তো আম সরি আমি ভুল হইতে পারে, যাই হোক, উনি ওনার স্ত্রীকে নিয়ে সমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। রিজভী সাহেব একটু গরম টরম হলেও তিনি কিন্তু গরম হচ্ছেন না, এমনকি নেতাকর্মীদেরকে কোনো রকম কি বলা হয় যে ধরেন যাও বা এই ভয়েস টোনে কথা বলে এটাও নির্দেশ দিচ্ছেন না। বরাবরই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও দিচ্ছেন, কারণ তিনি জানেন যে, এমনকি বোঝানোর চেষ্টা করেছে যে আগামী দিনে 5ই আগস্টের মতন পরিণতি হবে। আবার ছাত্ররা বলতেছে সংস্কারের আগে নির্বাচনের নাম নিলে একদম দেশের পরিণতি শেখ হাসিনার মতন করে ফেলবো। তো এই ভাষাগত বিষয়টা আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা দরকার। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির যে যেখানে আছেন, ভাষাগত ইস্যুটাতে একটু পরিবর্তন না আনলে আপনাদের মধ্যে বিএনপির সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা দূর থেকে এগুলা অনুধাবন করছি, যারা দেশে আছেন হয়তো অনেকে অনুধাবন করছেন, আবার অনেকে করছেন না। কারণ 5ই আগস্টের আগে আপনারা সবাই মিলে কিন্তু ঘটনাটা ঘটাইছেন। এখন এই ভিডিও দেখে আমি জানি না তারেক রহমান সাহেব বা বিএনপি নেতাকর্মীরা কি বলবে। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সংবাদ শেয়ার করতে চাচ্ছি। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি। অনেক কষ্ট হয়েছে, এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে, সেটার জন্য শুক্রবার 24 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, ইনশাআল্লাহ এর আগে বৃহস্পতিবার 23 জানুয়ারি দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। আন্তরিকভাবে দুঃখিত, তবে ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক বর্তমান নেতারাদের শেয়ার করতেও দেখা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তোলপাড় মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা বা 111 সরকার আনতে চাচ্ছে বিএনপি। আসলে কি 111 আসতেছে? আওয়ামী শিবিরে উল্লাস, গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখা ভালো, ওদের ড্যাডি ওই যে সোরাদির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো। আল্লাহ বাঁচাইছে, তুই পত্র যদি জায়গা মতো পড়লো হইনি, তাহলে আরো কয়টা আজ 10 জন্মাইনি, দুটাই জান কালা কালা করে দিছে। আরো কয়টা দেখলে কি হইলো নি আল্লাহ জানে। আমি নিজে কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়, তাই অনেকের মনে হইতে পারে দাদা তো কইছিল, তাহলে হইতেছেটা কি? কদিন আগে না দাদা কইলেন যে 75-এর সাথে মিল আছে, ছাত্ররা কোণঠাসা হইয়া যাইতে পারে। ছাত্ররা কিঞ্চিত কোণঠাসা হয়েছে, কথা সত্য, কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। প্রথমে আমরা কুয়ে বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি, তার আগে একটা জিনিস বলেনি, সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে, মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নাও। তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা, ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামটা কইলেন না, সেই কথাটাই বলছি। তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে। যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান, এটা হইতেছে ওই ভিডিওর বার্তা। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 75-এর সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে, তবে আর্মিতে একটা বড় তফাৎ আছে, বিশাল বড় তফাৎ 75-এর সাথে। 75-এ আর্মির একটা ছোট অংশ বিপ্লব করছিল, আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল। আর 24-এ আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল। তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে, আর্মির ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে। আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের চিহ্নিত করে ওই জায়গায় স্নাইপার পাঠিয়েছে, এলাকা ব্লক রেড দিয়ে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি। আমরা তো বলি নাই, তাই না? এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে, সেটা হইতেছে 5ই আগস্ট সকালে। এই যে হাসিনার আগ্রাসনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা, এটাকেই বলে বিপ্লবী রূপান্তর। আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটেছে। এই আর্মি হাসিনার আর্মি না, এই আর্মি জনগণের আর্মি, জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণমানুষের বাহিনী, এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না। আপনারা যারা 5ই আগস্টের রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষ হয়ে হাসিনার পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে। আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে। আর্মি হাসিনার শাসন, হাসিনার ছায়া থেকে বাইরে হয়ে আসছে। এটাই রূপান্তর। তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে। এইটার প্রতীকী মূল্য অপরিসীম। এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না। তারপরেও বলা যায় না, কু করতে তো বেশি লোক লাগে না। 111-এর সময় তো কু করেছিল 10-12 জন নাকি শুনেছি। তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য, হইলেও হইতে পারে। তবে আমি চাই এটা কু হোক, তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে। হ্যাঁ, কু হইলে ভালো হবে। কেন ভালো হবে? আজের দিকে এখন করে কু হইলে সেটা ভারতীয় মদতে হয়েছে বলে জনমানুষের ধারণা জানাবে। আর তাহলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ের নেতাদের। আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে। জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল, যা যা অসমাপ্ত কাজ ছিল, সেগুলো সমাপ্ত হবে। যেমন চুপ নাই হয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে। ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে। সায়নাত উদিসি বন্ধ করে দেওয়া হবে। ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে। আর ভারতের আলো আর দিল্লি স্টার, ওই নিয়ে কিছু বলছি আমি, বলি নাই। খালেদ মোশাররফের কু 3 দিন টিকেছিল। এই কু 3 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট চালানো হয়েছিল, ওই যে 75-এ নভেম্বর বিপ্লবের সময়। এখন তিনাকে আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে। দুই না পাল্টাইছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনহা আনছে, সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য, কিন্তু জুলাই বিপ্লবে ক্ষত সারে নাই, বুকের আগুন নেভে নাই। এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দাই দেবে তেল ছাড়া, যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে। আমাদের কাজ ফ্যাসিবাদের দোসরদের দাবরানির উপরে রাখা। আপনাদের চোখে পড়তেছে না হয়তো, কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না, কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। এইগুলা বেকুব কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগারদের উপরে কি নাইমে আসতেছে, এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না। আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে, আপনাদের বলি ভালো হইয়া যান।
অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছে। আমরা দয়া কইরা, একদম দয়া কইরা, মায়া কইরা প্রাপ্যটা দেইনি, ফাল পাইলেন না। আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি। পাড়ায় পাড়ায় এদের ধৈর্য তওবা করেন, মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে, কইবে আমার ভুল হয়েছে, মাফ কইরা দেন, আর কখনো করবেন না। তাইলে এদের তরপানি করবেন। এদের কোথায় পাবেন? আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি, চলিচ্ছে, ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব কমিটির নাম থাকবে, ছবি সহ, রেফারেন্স সহ, নাম ধরে ধরে সার্চ করা যাবে, বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। এমপি, দামি নির্বাচনের এমপি, সকল কমিটির সদস্য, সকল ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, কৃষিবিদ, আমলা, পুলিশ, যারা যারা এই ফ্যাসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে। এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার। কাজটা বড়, টাইম লাগবে, ফান্ড লাগবে। রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল, তারা তো অন্য কাজে ব্যস্ত। কাজ শুরু হয়ে গেছে, এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগারদেরকে আশ্রয় দিছে, পুনর্বাসিত করছে, তাদেরও নাম থাকবে। যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইটটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আসলে টোটালি অন্য ধরনের একটা টপিক নিয়ে আসলাম, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার, উপদেষ্টা কিংবা সমন্বয়, কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না, সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের প্রেতাত্মারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন? একে একে পালাচ্ছে কেন? সবাই তো লাইন ধরে ফেলছে। কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে কেন? ৭২-এর সংবিধান পরিবর্তন করবে না? 2024-এ যে আপনাদের এই আন্দোলন ছিল, যে আন্দোলন ঘিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন, সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না, পরিবর্তন করবেন না? হ্যাঁ, সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন? আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক নাই, অনলি আপনার মাইক আর তার ছাড়া একটা মাউথ তার মুখের সামনে দিয়ে রাখছে, অতএব আমাকে চিৎকার করে কথা বলতে হবে, কারণ আমার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষদের তো শুনতে হবে, তাই না? আপনার সার্জিস আলম, আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে। তাহলে পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? কারণ আপনারা তো সরকার গঠন করবেন, আপনারা তো আওয়ামী লীগ বিএনপিকে উপরে ফেলে দিবেন, আপনারা তো ৭১ সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন। তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল? কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কলিজা অবধি পৌঁছাইল না কেন? জানতে চায়, আজ পুরো বাঙালির জাতি জানতে চায়। 1971 সালকে আপনারা মুছে ফেলতে চান, যে পাক বাহিনীরা আমাদের লাখো লাখো মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, টকবগে যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে, সেইটাকে আপনারা মুছে ফেলে 2024-কে আপনারা স্বাধীনতা অর্জন করছেন, এটাকে আপনারা সংবিধান বানাবেন। কোথায় গেল আপনাদের সংবিধান? বানাবেন না সংবিধান? কেন পালাচ্ছেন? পালাচ্ছেন কেন? কি ভয় পেয়ে গেলেন? স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি, এদের কলিজা থেকে কখনোই আপনারা এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা এটাকে হতে দেব না। কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। যেই পাক বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় মাথা চাড়া দিতে দিব না। কি আমরা দিব না? অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনূস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে, তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয়, যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না। ভালোবাসতেন কে? এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেষ্টারা। আর শেখ মুজিবুর রহমান নাকি ছিল দেশের শত্রু, জাতির শত্রু। উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান ভালো হওয়াতে অনেক রাজাকার বাহিনীরা আপনার খুশি, তাদের আত্মহারা, খুশি তাদের সীমা নাই। আমি জানতে চাই, একে একে সবাই তো পালাচ্ছে, তাহলে আপনাদের এই খুশিটা আসলে কতদিন ধরে রাখতে পারবেন? উল্টো দিকে যখন নাকি আমাদের বাংলাদেশের থেকে মনে করেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্যে এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সিগনেচার করা হয় কিংবা আদার্স আর অনেক বিষয় করা হয়, তখন কেন পাকিস্তান আমাদের বাংলাদেশকে সরি বললো না? এটা বলেন, সরি কেন বললো না? কারণ 1971 সালকে যখন নাকি আমরা স্বাধীনতা অর্জন করি, তখন তো পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে,
সেই অনুযায়ী পাকিস্তানের তো সরি বলার কথা ছিল, কিন্তু পাকিস্তান তো সরি বলে নাই। উল্টো দিকে শেখ মুজিবুর রহমানকে বানাইছে ক্রিমিনাল, এবং আপনার যে স্বাধীনতা যারা নাকি অর্জন করছে তাদেরকে বানাইছে সন্ত্রাসী। আর সাধুকারা এই পাকিস্তান হানাদার বাহিনীরা, এদেরকে আমরা বাংলাদেশে কোনোভাবেই মাথাচাড়া দিতে দিব না। সর্বশেষ আমার একটা কথাই, সেটি হচ্ছে সমন্বয়কারীরা একে একে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, অনেকে পালিয়েও গেছে। তাহলে আপনারা কি ভয় পেয়ে গেলেন? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদের কলিজা থেকে আপনারা এই 1971 সালে যে স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে কিংবা কলিজার ভিতরে লালন পালন করে, এদের কলিজার ভিতরে হাত দিয়ে উপড়ে ফেলবেন না? কি এত অল্পতেই ভয় পেয়ে গেলেন? কি ভয় পেয়ে গেলেন? বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতায় বিশ্বাসী, যেই কোটি কোটি মানুষদের হাত ধরে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, মাতৃভাষায় কথা বলতে পারি। এই মাতৃভাষাকে আপনারা পরিবর্তন করবেন না কেন? ভয় পেয়ে গেলেন? অল্পতেই ভয় পেয়ে গেলেন? এখন পর্যন্ত তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা তো মাঠে পর্যন্ত নামে নাই, এতেই আপনারা ভয় পেয়ে গেলেন? সার্জিস, হাসনাত কিংবা নাহিদ, আসিফ, উপদেষ্টা আপনার তেলবাজ আসিফ নজরুল, কোথায় গেলেন আপনারা? সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার, সমন্বয়ক, উপদেষ্টা কিংবা যে বা যারা মাস্টার মাইন্ড ছিল, প্রত্যেকটা রাজাকারে এই বাংলাদেশে বিচার করতেই হবে ইনশাআল্লাহ। আপনাদের বিচার এই বাংলাদেশেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়েও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।